নমস্কার, প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের সমস্যার সমাধান অনুষ্ঠান। নতুন বছরে প্রত্যেককে জানাই স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকের বছরটি ভীষণ ভালো কাটুক এবং ভালো তো কাটবেই, কারণ কল্পতরু উৎসব দিয়ে যে বছর শুরু হয় সে বছর ভালো না কেটে যাবে কোথায়। প্রত্যেকেই ভীষণ ভালো থাকবেন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে কথাটি বলেছিলেন যে পারলে একটা বট গাছ হোস, তোর কাছে কত পাখি আসবে, কত পাখি এসে এখানে বাসা বাঁধবে, তারা যাওয়ার সময় হয়তো একটা ডাল ভেঙেও নিয়ে যেতে পারে। কত পাখি এখানে মলমূত্র ত্যাগ করবে, কিন্তু এই যে যাওয়ার সময় তারা একটি ডাল ভেঙে নিয়ে যাচ্ছে, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না, কারণ বট গাছই থাকে। এবং এই কথাটি আমরা একেবারে তিলে তিলে সত্য বুঝতে পারি যখন আমরা এবছর কল্পতরু উৎসবে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম এবং একান্ন কালীবাড়ি মন্দিরে পৌঁছে যাই। সেখানে যিনি প্রাণ পুরুষ আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রীকে আমরা দেখি, কারণ তিনি যখন ডাক দেন তখন অগণিত মানুষ উপস্থিত হন। তারা কিন্তু আসেন তার কথাতে, এবং এই যে একটি বিশেষ দিন কল্পতরু উৎসবের দিন, তারা প্রাণ ভরে আনন্দে সারাটা দিন কাটান। এবং এই কথাটা কিন্তু একদম বাড়িয়ে বলার কিচ্ছু নেই, আপনারা স্বচক্ষে আমাদের এই অনুষ্ঠান চলাকালীন আমাদের যে ফুটেজগুলো যাচ্ছে সেখানেই দেখতে পাবেন যে এবারের কল্পতরু উৎসব যেখানে সেলিব্রিটির সমাগম হয়েছে, যেখানে অনেকেই উপস্থিত ছিলেন, অনেক বিশিষ্ট জনেরা ছিলেন, কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সবচেয়ে প্রিয়, যিনি প্রাণের প্রিয় মানুষ, মানে আমাদের যে দর্শকরা রয়েছেন আপনারা সাথে বলবো, তার সমস্ত শিষ্যরা, অগণিত হাজার হাজার শিষ্যরা যারা উপস্থিত হয়েছিলেন, তারাই হচ্ছে তার আসল বলবো তার আসল শিষ্য বা তার আসল ইন্সপিরেশন। এই উপস্থিত ছিলেন কল্পতরু উৎসবের দিন, তাদের প্রত্যেককে নিয়ে। এবং এবছরের কল্পতরু উৎসব কিভাবে একটি জমজমাট উৎসব হয়ে উঠল, সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত, নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছর 2023, সবাইকে জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। এবং যারা এই অনুষ্ঠানটি নিয়মিত ফলো করো তাদের সবাইকে আমার তরফ থেকে গিফট থাকবে আজকে। এমন একটা গিফট, যে গিফট আমার মুখে শুনে তুমি ভাববে যে এটা তো আমার জানা ছিল না, আমার বাড়িতেই রয়েছে, সেটা আমার জানা ছিল না। আজকে এমন একটা টোটকা বলবো যে টোটকা হয়তো লাখ টাকার থেকেও দাম বেশি, এবং সেই টোটকা তোমরা নিজেরা করবে এবং আজকেই অ্যাপ্লাই করবে, কারণ আমি যখন বলবো তখনই সেই কাজ করতে হবে। কাল আমার কাছে, আমার ডিকশনারিতে কাল শব্দটি নেই, কাল হবে না। কাল মানে কাল খেয়ে নেবে, কালের চাপে কেউ পড়বে না। 2023 নতুন ভাবে বাঁচো, 2023 নতুন কিছু আবিষ্কার করো, 2023 নতুন কিছু ভাবতে শেখাও। 2023 সন্তানের পড়াশুনো করছে না, মিরাকেল ভাবে সে পড়াশুনো করবে। কেন করছে না, কিসের জন্য করছে না, আমি বের করব সেটা। সন্তান, একটা সন্তানকে নিয়ে তার বাবা মার চিন্তা সারা জীবন থাকে। আমি বহু মাকে জানি, বহু মাকে চিনি, যারা নিজের রূপ যৌবন সমস্ত কিছু লুটিয়ে দিয়েছে শুধু সেই সন্তানের জন্য। সে নিজের যত্ন নেয় না, নিজের চাকরি ছেড়ে দিয়েছে, নিজে ভালো একটা চাকরি করতো, সন্তানের জন্য চাকরিটা ছেড়ে দিয়েছে। সে এবার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু অন্যরকম। সন্তানের ভালোবাসায় সন্তানের সর্বনাশ। আজকের বিষয় হবে সন্তানের ভালোবাসায় সন্তানের সর্বনাশ। এবার শুনে কেমন লাগছে তাই নয়? জ্যোতিষ জগতে জয়দেব শাস্ত্রী কিন্তু একটা দাগ কেটে গেছে। তারা, আপনারা সবাই জানেন যে জয়দেব শাস্ত্রী একটু আলাদা পার্সন এবং সবাই ভালোবাসে।
আর এটাই আমার শক্তি, এটাই আমার বল। আমার ভক্তরাই হলো আমার শক্তি, আমার ভক্তরাই হলো আমার বল, এবং আমাকে যারা দেখে তারাই আমার শক্তি। এবং তোমাদেরকে আজকে বলি, একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। গল্প হলেও এটা কিন্তু সত্যি, এবং এই সত্যিটা আমি নিজে চাক্ষুষভাবে দেখেছি। একটা সন্তানকে এতটা ভালোবাসে মা, সেই মা যে মা ছোটবেলা থেকে সেই সন্তানকে, ছোটবেলায় সে কখন প্রথম মা বলতে শিখেছে সেটাও তার ডায়েরিতে লেখা আছে। সেই সন্তান ছোটবেলায় কখন তার নতুন দাঁত গজিয়েছে সেটাও তার ডায়েরিতে লিখে রেখেছে। সেই সন্তান কবে হাঁটতে শিখেছে সেটাও তার ডায়েরিতে লিখে রেখেছে। প্রতিটা পয়েন্ট পাই টু পাই ভাবে ডায়েরিতে লিখে রেখেছে। সেই সন্তানকে ভালোবাসায় কবে প্রেমে পড়লো সেটাও লিখে রেখেছে। কার সঙ্গে কার সাথে ভালোবাসার মানে আবদ্ধ হয়েছে সেটাও লিখে রেখেছে। এই ভালোবাসতে বাসতে একটা সময় সেই সন্তানের জীবন, ভালোবাসতে বাসতে সেই সন্তানকে কখন যে নরকে ফেলে দিল। এবার কেন ফেলে দিল, কোন গ্রহের জন্য সেই সন্তান আজ কষ্টে আছে, দুঃখে আছে, এবং এত কষ্টে আছে অন্য কেউ থাকে না। এবং সেই সন্তানের এতটাই ভালোবাসা, সন্তানকে এতটাই ভালোবাসে তার মা নিজে, এতটাই ভালোবাসে যে সেই সন্তান আজকে মরতে বসেছে, তবুও কেন জানি না ভালোবাসায় অন্ধ ভাবে এই মরতে বসাটাও কিন্তু ঠিক। এবং কি হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, শুনতে থাকো। কে আছে আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, নমস্কার, আমি শুভজিৎ রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের বিপরীত জানতে চাই। আচ্ছা, বয়স বলো বাবু। হ্যাপি নিউ ইয়ার জানাই। হ্যাপি নিউ ইয়ার। বয়স বলো। বয়স হচ্ছে আমার 32। তুমি নিজের সম্পর্কে জানতে চাইছো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলো তো, হ্যাঁ। তুমি জানতে চাইছো যে জিনিসটা, আমি তার আগে একটা বলি, যে কোনো একটা গাছের নাম বলো তো। আপেল গাছ। আপেল গাছ। যে কোনো একটা ফলের নাম বলো। স্যার আপেলই স্যার। যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো। 7। আচ্ছা, তুমি জানতে চাইছো 7 বললে, এমন একটা সংখ্যা বলে তুমি 7 বললে। হ্যাঁ স্যার। 7 মানে কি জানো তো? 7 মানে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি 2023, মানে 2023, দেখো মিরাকেল ভাবে 2 আর 2 মানে 202 মানে কি 2 আর 2 মানে 4। এবার 4 এর সাথে আমি 3 যদি যোগ করি, 4 আর 3 7, সেই 7 কিন্তু বললে, মানে এই বছরটার যে সংখ্যা হয় সেই সংখ্যাটা হলো 7। এবং এই সেই 7, লাকি 7টা জীবনে কতটা ঘাটতি আনতে পারে। দেখো আমার বিচারটা আমি শিখিয়ে দিই, কিভাবে আমি বিচার করি। আমি কোনো ভগবান নই, কিভাবে আমি বিচার করি। তুমি বলবে ঠিক না ভুল বললাম। তোমার জীবনে কর্মের জায়গাটা অনেকটা সমস্যা। স্যার এটাই আমার প্রশ্ন। প্রশ্নটাই করতে মানে যাচ্ছিলাম। এতদিন হয়ে আপনার অবশ্যই এত দেখেছি, আমি দেখেছি আপনাকে কিছু বলতে লাগে না, আপনি বলে দেন, প্রমাণ পাচ্ছি। কর্মটা এতটাই সমস্যা যে কর্ম দিন দিন শেষ হয়ে যাচ্ছে, তুমি কর্ম পাচ্ছ না। তোমার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে তুমি ফেড আপ হয়ে যাচ্ছ। তুমি কি করবে, তোমার কর্ম, তোমার ব্যবসা, কোনো কিছুই ভালো লাগছে না। এবং তুমি একটা কাজ চাইছো, যে কাজে আমি একটু স্বনির্ভর হব, সেই কাজটাও মানে তোমার উচ্চ আকাঙ্ক্ষা অনেক, তুমি বড় ধরনের কিছু করতে চাইছো, যে বড় ধরনের কিছু যেখানে রোজগারটা ভালো থাকবে, এবং তুমি একটা সময় রোজগার ভালো করতে, বহু টাকা আর্ন করতে তুমি, কিন্তু কোনো না কোনো কারণে তুমি মিথ্যা আশায় বলবো বা মিথ্যা তোমাকে মানে লোভ দেখানো বলবো, সেরকম করে কিন্তু অনেক টাকা তোমার চলে গেছে জীবন থেকে। স্যার মানে কি বলবো, মানে আমি একটা ভালো জায়গায় ভালো ইয়েতে জব করতাম, বলবো না, একটা কর্পোরেট জব করতাম, তো ভালো জায়গায় ছিলাম। তারা বন্ধুর পাল্লায় পড়ে আমি একটা মানে বললো চল ব্যবসা করি, একটা ব্যবসা আমি নেমেছি। আচ্ছা দেখেছো, ফিশারির ব্যবসা স্যার। ফিশারি মানে তোমার ওই মাছের ব্যবসা, তাই তো? মাছের ব্যবসা, হ্যাঁ স্যার।
মানে সেখানে তুমি বহু লস খেয়েছো। এবার তোমার ডিম মানে বাচ্চা ডিম মানে মাছের ইয়ে থেকে ডিম ফুটিয়ে বাচ্চা আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে ওটাকে মানে ওই মানে চারা করতে, মানে ছোট মাছটাকে ই করে তারপর সেটাকে বিক্রি করতে। দারুণ বিজনেস ছিল। কিন্তু এটা দেখো এই বিজনেসগুলি, এগুলি আমার কাছে বহু লোক আসে, এই বিজনেসগুলি কেউ কেউ আছে ফুলে ফেপে রাজা হয়ে যায়, আবার কারো একদম সর্বস্ব নষ্ট হয়ে যায়। এমন সময় কি হয়, মানে চাকরিটা আমার গেল, মানে আর এখন ওই ফিশারি বন্ধুটা মানে আপনি বলে দিলেন না যে টাকা পয়সা গেছে, প্রচুর টাকা গেছে স্যার। এটা কি জানো তো বাবু, এটা হলো কি বলো তো, তোমার রাশিতে বা তোমার জন্য কি জলের বিজনেস কি ঠিক আছে, বা জলজ কোনো বিজনেস ঠিক আছে, মাছের বিজনেস কি ঠিক আছে, না তোমার লোহার বিজনেস ঠিক আছে, না তোমার ফুড রিলেটেড কোনো বিজনেস ঠিক আছে, না লোহার বিজনেস ঠিক আছে, না তুমি কোন বিজনেসে গেলে তোমার ডেভেলপমেন্ট আসবে, এটাকে আগে জানতে হবে। তোমার জন্য রিলেটেড বিজনেস কোনটা, তোমার জন্য জল রিলেটেড কোনো বিজনেসই সুফল দেবে না। কারণ জল তুমি দেখবে গাড়ির বিজনেসে তোমার জন্য অনেকটা সুইটেবল দেবে, গাড়ি রিলেটেড বিজনেস এবং লোহা রিলেটেড বিজনেস। তুমি যদি কার 4 চাকার বিজনেস করো, বা তুমি যদি গাড়ির বিজনেস করো, তুমি যদি এমনি লোহা রিলেটেড কোনো মেটেল জাতীয় কোনো বিজনেস করো, ঠিক থাকবে। কিন্তু এই জলজ বিজনেস মানে মাটির নিচে বিজনেস তোমার জন্য শুট করবে না। এবার এইগুলিকে জানতে হবে, এই জিনিসগুলিকে বিচার করতে হবে। একজন অ্যাস্ট্রোলজার, তোমাকে আমি 4টে বলবো কথা, 4টে, ঠিক না ভুল বলবে। তুমি আর্থিক অনটনের মধ্যে জড়িয়ে গেছো। 2 নম্বর কথা, তোমার দিন দিন তোমার সম্পর্ক, তোমার যে রিলেশন সেটাও শেষ হয়ে যাচ্ছে। 3 নম্বর কথা বলবো, সেটা হলো তুমি এত দেনায় ডুবে গেছো যে আর্থিক অনটনের দেনার মধ্যে তোমার মুখ দেখানো এখন মানে মানে পাপ হয়ে দাঁড়িয়েছে। তোমার মুখ দেখলেও মানে অনেকের রাগ হচ্ছে, এরকম একটা ব্যাপার। বহু দেনায় তুমি জড়িয়ে গেছো। 4 নম্বর যে কথাটি বলবো সেটা হলো তোমার অনেক শত্রু বেড়ে গেছে এবং তুমি একটা আইনত সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছ। 5 নম্বর যে কথাটি বলবো, একদম গায়ের পশম দাঁড়িয়ে যাবে। 5 নম্বর কথাটি যে বলবো, তুমি এখন একটু বাজে থিঙ্কিং, বাজে মাইন্ড হয়ে যাচ্ছে। তুমি এখন মানে কিভাবে ছল চাতুরি কিভাবে করা যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে কি করা যায়, এরকম কোনো থিঙ্কিং কিন্তু তোমার মধ্যে কিন্তু চলে আসছে। মানে মানুষকে ভুল বোঝানো বা মানুষের কাছ থেকে টাকা নেওয়া বা কাউকে চাকরি দেওয়ার জন্য কোনো তার কাছ থেকে টাকা নেওয়া বা কাউকে ঠকানো, এরকম কোনো থিঙ্কিং তোমার মধ্যে কিন্তু আসছে। এটা হলো কিন্তু রাহু নেগেটিভ, কেতুর নেগেটিভ ভাইব্রেশনটা প্রচুর পরিমাণে তোমাকে কিন্তু মানে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য তুমি কিন্তু অনেক বাজে কিছু কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছ। ঠিক না ভুল বললাম? হ্যাঁ কি না বলবে? যদি না হয় না বলবে, হ্যাঁ হলে হ্যাঁ বলবে। বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। কোনটা ঠিক বললাম? হয়ে যাচ্ছি পুরোটাই, আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। এটা তো ঠিক। মানে আপনি কেন, যারা আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন, অনুষ্ঠানটা যারা শুনছেন, সবাই কিন্তু বলেন যে কি করে উনি বলেন। তুমি কোনো কনসালটেন্সির মধ্যে কি যুক্ত আছো কি? হ্যাঁ স্যার। আছো না, মানে বলতে চাইছো না তুমি? বেরিয়ে আসো, সমস্যায় পড়ে যাবে, কেস কামানির মধ্যে ঢুকে যাবে, জীবন শেষ হয়ে যাবে, হেল হয়ে যাবে। কারণ তুমি কিন্তু খুব একটা ভালো নেই। দেখো, আমার কাছে বলা মানে কিন্তু আমার কাছে বলা মানেই হলো, মানে আমার ফোন পাওয়া মানেই হলো কিন্তু তার কিন্তু মোটামুটি একটা ভয় হয়ে যায় যে দাদা কি বলবে, মানে কি বলবে, আমাকে খারাপ কথা বলবে কিনা, সব গোপন তথ্য ফাঁস করে দেবে। গোপন তথ্য আমি তথ্য দেব এমন যে তুমি নিজেও জানবে না যে আমার কি হয়েছিল, আমি তো জানি না আমি কোথায় সমস্যা। অনেকে ভাবে আমি ভালো আছি, কিন্তু আমার কাছে আসলে তার সমস্যা কোনখান থেকে যে বেরিয়ে যায় সে নিজেও জানে না তার সমস্যা। কিন্তু এটা ভালো, কেন আগে থেকে সমস্যা জেনে গেলে সেটাকে রিকভারি করা যায়। মানে ক্যান্সার যদি থার্ড একদম শেষ পর্যায়ে ধরা পড়ে তাহলে সেটাকে সারানো যায় না। প্রথম পর্যায়ে যদি ধরা পড়ে যায় তাহলে হবে সে বেঁচে গেল, কিন্তু একদম লাস্ট একদম শেষ মুহূর্ত তখন বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। সেই কারণে সমস্যাটা তো তাই, যদি প্রথম পর্যায়ে ধরা যায় তাহলে অনেকটাই ভালো হয়। এবার তোমারটা কি? তোমারটা হলো একদম সেকেন্ড পর্যায়ে, এখনো বাঁচানোর উপায় আছে,
কিন্তু এর পরে আর বাঁচানোর উপায় থাকবে না। এখনো তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমার মনে হয় যে ভাইব্রেশনে তুমি মনে হয় না এখন সুস্থ সবল আছো, তুমি এখন অনেক কষ্টে দুঃখে আছো। আর তুমি মানে জ্যোতিষকে ফোন করার মতো তোমার মানসিকতা নেই। তুমি টিভি মনে হয় দেখো না। তুমি কি করে ফোনটা করলে আমাকে একটু বলো তো। মানে স্যার হঠাৎ করে মানে কি বলবো, মানে আমার পাশের একজন আপনাদের এখানে দেখিয়েছে আপনাকে, মানে আপনার সেই মধ্যমগ্রাম এই কল্পতরুতে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে সব বললো যে আমাকে এরকম দেখ, তোর আজকে এরকম যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে, তুই একবার গিয়ে দেখতে পারিস, বা গিয়ে যাওয়ার আগে তুই তার সাথে কথা বলে দেখ, গিয়ে করে পাস নাকি। আচ্ছা, রেফারেন্স দিয়ে তোমাকে, তাই তো? এবার বলুন আপনার কথা বলে কি মনে হচ্ছে? আপনাকে যিনি বলেছিলেন ঠিক বলেছিলেন? একদম 100% ঠিক বলেছেন। ঠিক। এবার এখন তুমি আর শোনো, তোমার জন্য মানে আমার কাছে আসার আগে একটা টোটকা বলে দিই। তুমি তোমার আপনি থাকুন, সাথে থাকুন, আমি ফোনটা কেটে দিচ্ছি। তোমার কাছে বা তোমার মতো যারা সমস্যায় রয়েছে তাদের জন্য একটা গোমতী, 7খানা গোমতী চক্র একসাথে নেবে, তার সাথে কালো জিরে, ঘরে ওই রান্নাঘরে পাওয়া যায় কালো জিরে, আর চারটে বড় কর্পূরের ওই 4 কোণা করে থাকে সেই কর্পূরগুলি নেবে, এবং 3টে এলাচ নেবে। এইগুলি নিয়ে লাল শালু কাপড়ে পেঁচিয়ে কোনো একটা বট গাছে, তোমার যে আমার এখন যে সমস্যার মধ্যে আছি এই সমস্যাটা যেন একটু আমি রেহাই পাই সেটা বলে মাথার মধ্যে থেকে তোমার মাথায় একটু ঘুরিয়ে ওটা রেখে আসবে। 7 দিন পর যদি ওটা থাকে তাহলে সেটাকে জ্বালিয়ে দিয়ে সেই ছাইটা কপালে দেবে। দেখবে অনেকটা আস্তে আস্তে রিকভারির দিকে যাচ্ছ। তারপরে তো আমি আছি। আমি তোমাদের একটা কথা বলবো যে সমস্যা তোমাদের থাকবে, সমস্যা না থাকলে মানুষ বাঁচতে পারে না। সমস্যা থাকবে এবং সেই সমস্যার সমাধানও আছে, এবং সেই সমস্যার সমাধানের জন্য বিশেষ মানুষ বিশেষ জায়গায় আছে। যদি মনে হয় সমস্যায় পড়েছো, তুমি তাড়াতাড়ি এখনই সমস্যার সমাধানটা করো। আরে আমার কাছে আসতে হবে তা নয়, আমার লাইন পাওয়া বা আমার কাছে আসা বা আমার চেম্বারে যাওয়া অনেক দূরের ব্যাপার। কেন এখানে আসতে গেলে অনেক আগে থেকে নাম লেখানোর ব্যাপার থাকে, সময় টাইম ধৈর্য ধরে আসতে হয়। যদি মনে হয় যে এখানে আমি যাব তাহলে এখনই নাম বুক করাও। আর যদি মনে হয় যে না আমার আশেপাশে কাউকে দিয়ে দেখিয়ে নাও। জ্যোতিষ সবাই ভালো, দেখিয়ে নাও, কিন্তু যা করবে তাড়াতাড়ি। কালের ভরসায় বসবে না, কাল করলে শেষ। ওই আমার কাছে বহু লোক আসবে, দাদা কি হয়েছে একটু দেখুন, এই হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি 1 মাস পরে আমি আবার সারাবো না। আমার কাছে আসলে সারাতে হবে একদম ইনস্ট্যান্ট। আজকে আসবে, আজকেই সারানোর মানসিকতা নিয়ে আসবে যে আমার সমস্যা আমি সারাবো, সমস্যার সমাধান করব। ওই কাল নয়, আজকে তো আজকে, এখন তো এখন, এক্ষুনি তো এক্ষুনি। কে আছে আমাদের সাথে? নমস্কার, বলুন কে আছেন সাথে? হ্যালো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো। নমস্কার, বলো। নমস্কার, আমি বারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলো। কার ব্যাপারে জানবেন? আমি একটু নিজের ব্যাপারে জানবো। আচ্ছা, তার আগে বলুন কতদিন অনুষ্ঠান ফলো করছেন? তারা তো প্রোগ্রাম বহুদিনে দেখছি, আচ্ছা, পাই না, ফোন পান না, এটা তো প্রত্যেকেই বলে। কথাবার্তা সম্পূর্ণ অন্য জ্যোতিষের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা যে কথা বলে, কথাগুলো আমি শুনি, ভালো লাগে খুব ভালো। দাদা প্রোগ্রামে দেখি, ফোনে দেখি দাদার তো প্রোগ্রামগুলো খুব কথাবার্তা গুলো যা বলে। আচ্ছা, আমার চ্যানেলটা ফলো করো তো, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। হ্যাঁ, যে লেখা আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, ওটা কি দেখবে? ওর মধ্যে কিন্তু রাশিফল আছে কিন্তু, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। মানে পুরো একদম 12টা রাশির কি যাবে, পুরো 12টা রাশির কি হবে না হবে সমস্ত কিছু কিন্তু আছে। সমস্ত কথা ভুলভাল বলে, আপনার যে কথাবার্তাগুলো আমি শুনি খুব ভালো। সবাই ভালো, সব অ্যাস্ট্রোলজার ভালো। আমি একটা কথা বলি, মানে সবাই যেমন বলেন আমার কাছে চলে আসুন, আপনার সমস্যার সমাধান করে দেব, এই কথাটা কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী বলেন না। উনি আমাদের অনুষ্ঠানে বসেই আপনাদেরকে যে টোটকাগুলো দেন সেগুলো অত্যন্ত ফলদায়ী, তাই তো? সেগুলো পালন করেছেন কখনো? বলে দেয় ওই টোটকা অনেক কাজও হয়েছে। বলো তুমি কার সম্বন্ধে চাইছি জানতে, বলো। এখন জানবো তো মেয়ের সম্বন্ধে, যাবো মেয়ের বিয়ের সম্বন্ধে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 28 বছর বয়স। মেয়ের বয়স 28 বছর বয়স। নামটা বলো তো। নাম পূজা হালদার।
আচ্ছা পূজা পূজা হালদার, আচ্ছা মানে একটা কথা বলো তো, আমি একটা গোপন কথা বলবো, গোপন হ্যাঁ, কথা। বলুন। মেয়ে কোনো সম্পর্কের মধ্যে তো আছে তাই না? হ্যাঁ, মেয়েটা তো সম্পর্কের মধ্যে আপনি ঠিকই বলেছেন, একটা জড়িয়ে গিয়েছিল, হ্যাঁ কিন্তু আমরা সেটা বাবা মা মেনে নিতে পারিনি বলে ওখানে দেবো না, অন্য জায়গা দেবো, ওই চাইনাটা চলছে, ওই জন্য আপনার কাছে যাবো তো মেয়ের নিয়ে। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, চারটে বলবো কথা, চারটে কথাটা একটু মিলিয়ে নেবে। হ্যাঁ আমার কথার সাথে দেখো, আমাকে শুনেছো দেখেছো, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এখন তো তুমি শুনছো একদম ডাইরেক্ট বা দেখছো আমাকে, তো এখন একটু মিলিয়ে নাও, যাচাই করে নাও। চারটে কথা। এক নম্বর যে কথাটা হলো, মেয়ে ওই ছেলে ছাড়া বিয়ে করবে না, ওর জেদ ধরে রয়েছে, এক নম্বর কথা। দু নম্বর কথা হলো, মেয়ে পড়াশোনায় প্রচণ্ড ভালো এডুকেটেড মেয়ে, কিন্তু চাকরির জায়গা নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে, চাকরি পেয়েও পাচ্ছে না, চাকরি হ্যাঁ, পেয়েও এটা পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 3 নম্বর কথা, মেয়ে প্রচণ্ড জেদি, তোমরা ভয় আছো কখন বৃষ্টিস খেয়ে নেয়, মানে সুইসাইড করে হ্যাঁ, নেয় না, এইটা তো খুব টেনশনে আছি। টেনশনে আছো, মেয়ে প্রচণ্ড জেদি। এখন কি করবে, না পারছো ছেলেটার কাছে দিতে, মানে ছেলেটার কাছে হ্যাঁ। দিলে তোমাদের সম্মানটা চলে যাবে, এবং ভাবছো যে ছেলেটার কাছে না দিলে মেয়ে সুইসাইড করে নেবে, দু নৌকায় মানে দুদিকেই পার হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 3 নম্বর যে কথাটি হলো, 3 নম্বর যে কথাটি একদম ভাইটাল কথা, 3 নম্বর যে কথাটি সেটা বললে তুমি কান্না করে দেবে। 3 নম্বর কথাটি হলো, মেয়েকে বিয়ে দেবে যে ছেলে দেখছো, সবই ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু কিন্তু মেয়ে কিন্তু তুমি আমার মন বলছে, ভাইব্রেশনে পাচ্ছি যে মেয়ের মাঙ্গলিক কিছু দোষ রয়েছে, এবং মেয়েকে মাঙ্গলিক দোষ না কাটিয়ে বিয়ে দিলে সমস্যা হতে পারে, সেরকম কিছু তোমরা কি জানো, এরকম কিছু জানো? না এটা জানি না তো, আমি ওই জন্য আপনার কাছে জানছি, আমি মেয়ে হ্যাঁ নিয়ে যাবো মেয়েকে আপনার। দেখাবে, মেয়েকে আমাকে না দেখাও, কারো কাছে তুমি দেখিয়ে নেবে মাঙ্গলিক কিনা জেনে নেবে। আপনার কাছে যাবো। আর একটা কথা, হ্যাঁ বলুন। আমার কাছে আসতে হবে। আচ্ছা আর একটা বলি কথা, লাস্ট যে কথাটি তোমায় বলবো, লাস্ট শুনে রাখো, হ্যাঁ কি না বলবে। মেয়ে, তোমার মেয়ে প্রচণ্ড গুণী মেয়ে, ওর অ্যাক্টিভিটিস লাইনটা খুব ভালো, নাচ গান আঁকা বা খেলাধুলো বা এর মধ্যে ও অনেক ভালো। যদি ও গান করে বিশাল বড় গায়িকা হবে, যদি নাচ করে বিশাল বড় নাচ করবে, মানে ভালো জায়গায় ও পারফর্ম করবে, বা যদি খেলাধুলো করে ভীষণ ভালো খেলাধুলো করবে। তো তুমি বলো তো, যে এই তিনটের মধ্যে কিছু কি করে? মেয়ের অ্যাক্টিভিটিস গুণগুলি কিন্তু আমি খুব ভালো দেখছি, এগুলি কি কিছু করে? হ্যাঁ এগুলো করে তো, গান বাজনা নাচ এগুলো খুব না পছন্দ গান করে বাজনা আছে, আচ্ছা ওর এই দিকটা মানে খুব ভালো দিক, তাই তো? মানে ও কি শোঠো করে, কি গান টান গায়, স্টেজে পারফর্ম করে, গান ফান গায়, হ্যাঁ তাই তো? তো এই দিকটা ওকে একটু ভালো করে রাখো, ওর অ্যাক্টিভিটিস লাইনটা প্রচন্ড ভালো, এই দিকটা ভালো করে রাখো। আমি এই বিষয় নিয়ে আমি একটা টোটকা বলবো, তুমি শুনতে থাকো, ঠিক আছে? যারা বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা রয়েছে, বিয়ের জায়গায় সমস্যা রয়েছে, তাদের জন্য একটা টোটকা, যে টোটকাটা আমি বললাম যে লাস্টে একটা টোটকা বলবো, সেই টোটকাটার সাথে এই টোটকাটা অনেকটা মিলে যাচ্ছে। আমি বিয়ের সম্বন্ধে লাস্ট টোটকাটা বলতাম, সেটা হলো বিয়ে, যেমন ধরো মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে ভালো, সব দিক দিয়ে ভালো, এরা কি নেবে, 4টে হলুদ নেবে, 4 টুকরো হলুদ নেবে, 4 টুকরো হলুদের 4 টুকরো হলুদের মধ্যে একটা হলুদ কাপড় নেবে, ওই কাপড়ের মধ্যে সেই হলুদটা রাখবে, তার মধ্যে 4টে বড় এলাচ নেবে, বড় এলাচ কিন্তু বড় এলাচ, 4টে নেবে কেশর, 4টে রুদ্রাক্ষ নেবে, 4টে ছমুখী রুদ্রাক্ষ নেবে, সেই ছমুখী রুদ্রাক্ষ রাখার পরে ওর মধ্যে রাখবে, এবং কিছুটা পুরনো ঘি দেবে, কিছুটা মধু দেবে, এবং সাদা চন্দন দেবে, লাল চন্দন দেবে, দিয়ে ওই কাপড়টাকে পুটলি করে দেবে, পুটলি করে 1 কৌটো আতপ চাল, ওই আতপ চালের মধ্যে ওটা রেখে দিয়ে মুটকিটা আটকে দেবে, কৌটো, ওই কৌটোটা আটকে ওই তোমার মেয়ে যেখানে শুয়ে থাকে, যে যে খাটে বা যে বিছানায় শুয়ে থাকে, সেই বিছানার পাশে ওটা 1 সপ্তাহ রেখে দাও, বা ওটাকে ওই ঘরে ঝুলিয়ে রাখো যে কোনো একটা কোণে, দেখবে মেয়ের বিয়ের যে সমস্যাগুলি থাকে সেটা অনেকটাই কিন্তু দূর হয়ে যাচ্ছে। একদম। এবং এবং আজকে যে আজকের টোটকাটা পর্ব বললাম, এতটুকুই, কারণ যে আজকে টোটকা আর সময় বললাম, নেই। সেই টোটকাটা তোমরা থাকে, এবং এই প্রোগ্রামটা যদি তোমাদের মনে হয় যে আমরা আবার দেখবো, তাহলে তোমরা ইউটিউব চ্যানেলে 51 কালীবাড়ি যে অ্যাস্ট্রোলজার যে চ্যানেলটি রয়েছে, 51 কালীবাড়ি ইউটিউব চ্যানেল, সেখানে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। কিন্তু আমাদের অনুষ্ঠান এতটুকুই, কিন্তু আমাদের অনুষ্ঠান ছেড়ে যাবেন না, পরবর্তী যে পর্বটি আসছে সেটি আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। আর
প্রত্যেকে বলুন জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন স্বনামধন্য অভিনেত্রী উপস্থিত আছেন, অর্পিতা দে। ম্যাম, কেমন লাগলো? খুব ভালো লাগলো, মানে বছরের এই প্রথম দিনের শুরুটাই এত সুন্দর করে আমরা শুরু করতে পারবো এটা ভাবতে পারিনি। তো আজকে স্যার শিবপ্রসাদ চক্রবর্তী, ওনার সাথে আমাদের আসা এখানে। তো উনি গতকাল রাত্রেই বলেছিলেন যে একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করে আছে। তো সেই সারপ্রাইজটা যে এত সুন্দর একটা শান্তিপূর্ণ একটা পিসফুল মানে সারপ্রাইজ হবে এটা আমরা কেউ ভাবতে পারিনি। আর যথারীতি এখানে এসে পরিচয় হয়েছে জয়দীপ শাস্ত্রী ওনার সাথে। তো বেসিক্যালি ওনার মানে যা দেখলাম সমস্ত কিছু, ওনার ভক্তগণ মানে সব দিক থেকে ভীষণ প্লিজড আমরা, এক কথায় কিছু বলার নেই। শুধু এটাই বলবো উনি এইভাবে যেন প্রতিটা মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, উনি আরও সবার মঙ্গল করেন। আর মায়ের কাছে আমাদের এটাই কাম্য যে আমরা যেন সবাইকে নিয়ে সকলে ভালো থাকতে পারি, চলতে পারি। ইভেন উনি যেন ফিউচারে আরও অনেক অনেক বড় উন্নতি করতে পারেন। আজ 51 কালীবাড়ি মন্দির দেখতে এসেছেন অভিনেতা আরিয়া বাসু, কেমন লাগলো দেখে? খুবই ভালো উদ্যোগ। আমি এটা প্রত্যেক বছর হয়, আমি আগের বছরেও এসেছিলাম। জয়দেবদা খুবই ভালো মানুষ, নিঃস্বার্থভাবে কল্পতরু উৎসব 1 জানুয়ারি এভরি ইয়ার করে। এটা খুবই ভালো উদ্যোগ, আমি ওনার পাশে আছি। আর সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আজকে মন্দির দর্শনে এবং কল্পতরু উৎসবে অংশগ্রহণ করার জন্য দিদি এসেছেন। কোথা থেকে এসেছেন? আমি মানিকতলা দিয়েছি। আচ্ছা, মানিকতলা থেকে এসেছেন। কটায় রওনা দিলেন? এই এসি 9:30 10টায় বেরিয়েছি। আচ্ছা, এখান দিয়ে এসে জিজ্ঞেস করতে করতে আমি আরও আসলাম। আমি বলছি আর টিভিতে নিমন্ত্রণ করলো। আমি যখনই এটা হয় টিভিতে আমি প্রতিদিনই দেখি। এটা আমার খুব ভালো লাগে। আসবো করে আমার সাহস হচ্ছে না, আজকে মনে হলো না যাই, মনে করে আমি ওই জন্য না চলে যাই, দেখে আসি। তারপর ইচ্ছা আছে সারাদিন দেখি, একটু থাকি। মন্দির কেমন লাগলো? খুবই ভালো লাগলো মন্দিরটা। চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী, যার পরিচয় আমার নতুন করে দেওয়ার কিছু নেই এবং যার অভিনয়ে পারদর্শিতা আপনারা আজকে বহু যুগ ধরে দেখছেন। তো ম্যাম, আজকে এখানে এসে মন্দির দেখে আপনার কেমন লাগে? খুব সুন্দর, চমৎকারভাবে। আসলে না একটা মানসিক ডিসিপ্লিন লাগে। তো এখন দেখছি জয়দেববাবু সেই মানসিক ডিসিপ্লিনটা রয়েছে এত সুন্দর করে। আর এত ডিসাইপল এসছে, এত ভক্ত এসেছেন। হ্যাঁ, একটা না একটা বিশ্বাস থেকে তো তারা আসে। তো আর আজকে কল্পতরু উৎসব, কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব, আপনারা নিশ্চয়ই জানেন যে তখন তাদের মনের ইচ্ছা যাতে পূর্ণ হয়, সেই জন্যে এই উৎসব। তো সকলে এসছে, তাদের প্রত্যেকে তো মনের ইচ্ছে নানা রকম থাকে। সো লেট অল দ্য ডিজায়ার্স বি ফুলফিলড, সেটা যার থ্রু দিয়েই হোক। আজকে জয়দেববাবু সঙ্গে রয়েছেন, তো জয়দেববাবু তাদের জন্য অনেক পুজো করেন, মায়ের কাছে প্রার্থনা। আসলে প্রার্থনাটাই বড় কথা। শুদ্ধ মনে মানুষের জন্য প্রার্থনা, এটা একটা সামাজিক কাজ। এখানে কোনো জ্যোতিষ চর্চা, এখানে কোনো ফেস রিডিং, এখানে কোনো কিছু যায় আসে না। আসল হচ্ছে যে উনি পবিত্র শুদ্ধ মনে ওনার কাছে যারা আসছেন তাদের জন্য উনি প্রার্থনা করছেন। আমি প্রথম এখানে এলাম, প্রথমেই আমি ওনার মা কালীর কাছে ওনার জন্য প্রার্থনা করলাম। বিকজ আমি যে বাড়িতেই যাই, এটা আমার মা শিখিয়েছেন, তাদের বাড়িতে তাদের মন্দিরে গিয়ে তাদের সেই গৃহদেবতাকে বলবে যে এদের যেন ভালো হয়। এই প্রার্থনাই কিন্তু আমরা বেঁচে আছি। এই প্রার্থনা যদি সকলের জন্য করে, তাহলে এই অনর্থ ক্ষোভ, হিংসে, অহংকার এগুলো না চলে যায়। এইগুলো দরকার নেই। যে পঞ্চ ইন্দ্রিয়ের যে আমাদের নানা রকমের যে শুধু চাওয়া, সেই চাওয়াগুলো না চলে যায়। যেটা থাকে সেটা হচ্ছে শুদ্ধ আত্মা। আর থ্যাংক ইউ খোকন দা, শিবপ্রসাদ চক্রবর্তী আমাদের ডিরেক্টর, এখানে আনার জন্য। আমি সত্যিই জানতাম না এত দূরে। আমি এখান দিয়ে যাই, কিন্তু এইখানে যে এরকম একটা মানুষ বাস করছেন, সকলের জন্য ভাবছেন, এরা এত ভক্ত মণ্ডলী তৈরি হয়েছে, দিস ইজ সো গুড।